শহরে চেনা শুভেচ্ছা চেনা সেলফোন, ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন, ডিসেম্বরের শহরে চেনা বন্ধু চেনা নিকটিন, ডিসেম্বরের শহরে ভালোবাসা যেন পড়ছিলেন। উফ, আর্চি, পিক আপ দ্য ফোন। মনে মনে গজগজ করতে থাকলো বন্নি। কেন বেশ কিছুদিন ধরে এভাবে ইগনোর করছে আর্চি তাকে? আজ আর্চিকে এর উত্তর দিতেই হবে। আবার ফোন লাগালো বন্নি। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোন রিসিভ করলো আর্চি, আর সাথে সাথে শুনতে পেল বন্নির চিৎকার। কি রে, তুই কি আর রিলেশনটা কন্টিনিউ করতে চাইছিস না? আমাকে এভাবে ইগনোর করার মানেটা কি? উফ বন্ধি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অফিসের চাপ, পরিবারের চাপ, সব মিলিয়ে আমি একেবারে হ্যাপাজার্ট। তারপর তুই যদি ফোন রিসিভের সাথে সাথে চিৎকার শুরু করিস, তাহলে কি আর্চি, আমার সাথে থাকা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছিস। তোর সাথে জাস্ট থাকা যায় না বন্ধি। কি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিস দিন দিন। আর্চি, কি সব বলছিস তুই? আমি তোকে ভালোবাসি, আর তাই তোকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না। মানছি আমি তোকে নিয়ে একটু বেশিই পজেসিভ, কিন্তু অ্যাগ্রেসিভ আমি না। আমি অন্য কারোর সাথে মানেটা কি? তোর মাথাটা কি একেবারে গেছে? শোন, আমার না অত সময় নেই অন্য কাউকে সময় দেওয়ার মতো। সো প্লিজ নিজের লাইফে কনসেন্ট্রেট কর, এটাই তোর জন্য ভালো হবে। আর্চি প্লিজ মিথ্যে বলিস না। আমি কাল তোকে সুলগ্নার সাথে সিটি মলে। স্টপ ইট বন্ধি, তোর এই স্বেচ্ছাচারিতা জাস্ট নেওয়া যাচ্ছে না। কি ভাবছিসটা কি তুই? আমি তোর কেনা গোলাম যে আমি কখন কি করব না করব সবটা তোকে বলে করতে হবে? আর্চি, আমি এটা তো বলতে চাইনি। আমি তো কিপ শাট ইওর মাউথ। তোর এসব ন্যাকামার্কা কথায় জাস্ট ইরিটেশন হয়, ইরিটেশন। আর্চি। মাঝরাতে আবার ঘুমটা ভেঙে গেল বন্নির। গত 3 মাস ধরে একই রকমভাবে ঘুম ভেঙে যায় বন্নির। একই দুঃস্বপ্নে বারবার আটকে ওঠেও। সামনের টেবিল থেকে স্লিপিং পিলের প্যাকেটটা তুলে নেয়। ও 2টো পিল খেয়ে ঘুমিয়ে পড়ে রোজকার মতো। রোজ নামচার এই দুঃস্বপ্ন একটু একটু করে গিলে খাচ্ছে বন্নিকে। চোখের তলার কালি আর খাবারের অনীহা তার প্রমাণ দিচ্ছে রোজ। কিন্তু কাকে বলবে বন্নি? যে একটা মানুষের কাছে ইন্ট্রোভার্ট বন্নিটা খোলা হাট হয়ে যেতে পারত সহজেই। সেই মানুষটার অনুপস্থিতি কতটা কষ্ট যে দেয় তাকে, কতটা কষ্ট সেই তীব্র, সেটা কার সাথে শেয়ার করবে বন্নি? না, পারছে না বন্নি, কিছুই পারছে না। না পারছে নিজের কষ্টগুলো চিৎকার করে বলতে, না পারছে স্বাভাবিকভাবে নিজের জগৎটাকে পুনরায় গুছিয়ে নিতে। একটা মানুষের ছেড়ে যাওয়া এতটা বিধ্বংসী এর আগে ধারণা ছিল না বন্নির। অথচ এর আগেও প্রেমে পড়েছে সে। কিন্তু আর্চির মতো জীবনের প্রতিটা ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েনি কেউ। তাই তাদের ছেড়ে যাওয়ায় কিংবা তাদের ছেড়ে আসায় নিজেকে সামলে নিয়েছে খুব সহজে। সকালের কফি মাগ হাতে এসব চিন্তাই করছিল বন্নি। হঠাৎ মায়ের ডাকে এক ঝটকায় বেরিয়ে এলো চিন্তার জগৎ থেকে। কি রে, হলো তোর বন্ধি? অফিস যাবি না নাকি আজ? হ্যাঁ মা, যাবো তো। বেশ কিছুদিন ধরে কি হয়েছে বলবি তোর? এতটা উদাস কেন তুই? ও কিছু না। মা চলে যায়। বন্নির চোখে হঠাৎ জল আসে বহুদিন পর।
আজকাল আর সহজে কাঁদতে পারে না বন্যি। গলার মধ্যে এসে আটকে যায় কান্নাগুলো। আজ মায়ের কথাই হঠাৎ করে চোখ ভেজে বন্যির। মায়েরা নাকি সব বোঝে। তাহলে মা কেন জোর করলো না ওকে? মা যদি একটু জোর করতো তাহলেই তোর কষ্টগুলো উকড়ে দিত সবটুকু মায়ের কোলে মাথা রেখে। আসলে বন্যিকে কেউ বোঝেনি, না মা, না বাবা, না আরচি। না, এসব আর ভাবার সময় নেই। তাড়াতাড়ি তৈরি হয়ে অফিসের দিকে রওনা দেয় বন্যি। কাজে মন বসে না সেভাবে। ফিরে এসে কিছু না খেয়ে সোজা নিজের রুমে ঢুকে যায় সে, একটা সিগারেট ধরায়, আর চলে যায় বেশ কটা বছর আগে। তখন সবে গ্র্যাজুয়েশন শেষ করে চাকরির চেষ্টায় ঘুরছে বন্যি। সেই সময় হুট করে রেহানের সাথে ব্রেকআপ, আর তারপর কিছুদিন পরেই একটা আর্ট এক্সিবিশনে পরিচয় আরচির সাথে। বলা ভালো, প্রথম পরিচয় আরচির আঁকা ছবির সাথে। কি ভালো আঁকে ছেলেটা। নিজের মনেই বলে ওঠে বন্যি। ঠিক সেই সময় হাই, আমি আরচি বোস। তাহলে বলছেন ভালো আঁকি? খানিকটা ঘাবড়ে যায় বন্যি, নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ অবশ্যই। এত বড় এক্সিবিশনে আপনার ছবি তো সগৌরবে দাপিয়ে বেড়াচ্ছে। এটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ, নয় কি? মৃদু হাসে আরচি। তারপর বলে ওঠে, আচ্ছা, এসেছিনি যখন, চলুন ওই সামনের কফি শপে বসা যাক। আর আপনি এখানে কি শুধু ওই এক্সিবিশন করতে এসেছেন, নাকি আপনারও আঁকা এখানে? না না মশাই, তার আর সৌভাগ্য হলো কই। আর আজ কফি শপ নয়, অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আজ বরং উঠি, অন্য একদিন বরং। কিন্তু অন্য একদিন আমার তরফের এই কফি ট্রিটটা যে তুলে রাখছেন, তা আপনার সঙ্গে যোগাযোগ করব কি করে? আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিন, সময় করে ট্রিট চেয়ে নেব। আচ্ছা বেশ, সেভ করে রাখবেন কিন্তু। হালকা হেসে বেরিয়ে আসে বন্যি। তারপর সপ্তাহখানেক পর ওই নাম্বারে ফোন করে বন্যি। ওপার থেকে ফোন তুলেই সেদিনের সেই কণ্ঠস্বর। হ্যালো। বন্যি খানিকক্ষণ চুপ থেকে বলে, হ্যালো, আমি বনহি। সেদিন ওই এক্সিবিশনে। আরে ম্যাডাম, আপনার গলার স্বরই আমার কাছে আপনাকে চেনার জন্য যথেষ্ট। তা এতদিন লাগলো একটা ফোন করতে? না মানে আসলে। না না, অস্থির হবেন না। একজন অচেনা ছেলে, একদিনের পরিচয়, আলাপ জমাবেন কিনা সে নিয়ে খানিক দলাচল হতেই পারে, তাতে কোনো অভিযোগ নেই আমার। তা বলুন, কি ঠিক করলেন? কি ঠিক? এই যে আলাপ জমাবেন কিনা। সে দেখা যাবে, কিন্তু তার আগে ট্রিটটা তো দিন। হ্যাঁ সে তো অবশ্যই। তো কবে আসতে পারবেন ম্যাডাম ওই এক্সিবিশনের সামনের কফি শপটাতে? তা আপনি বললে আজই যেতে পারি। আসলে একটা ইন্টারভিউ আছে ওদিকেই, তারপর বিকেল দিকে যাওয়া যেতেই পারে, যদি আপনার অসুবিধা না থাকে তবেই। আরে না না, আমার কিসের অসুবিধা। আর কথায় আছে ম্যাডাম যে শুভস্য শীঘ্রম। তা বিকেলের ঠিক কটায় আপনি আসতে পারবেন বলুন? ধরে রাখুন ওই 5টা নাগাদ। বেশ, অপেক্ষায় রইলাম আপনার আর আমার বন্ধুত্বের। হালকা হেসে ফোন রাখে বন্যি। তারপর নীলচে শাড়ি আর হলদে শার্টের এক সূর্যকল্প। এভাবেই চলছিল বেশ কটা বছর, সুখে দুঃখে স্বপ্নে অভিমানে। কিন্তু হঠাৎ করে কেমন যেন বদলে যেতে থাকলো আরচি। শুধুই কি আরচি, বোধহয় খানিকটা বন্যিও। ভরসা বিশ্বাস ক্রমে কর্পূরের মতো উবে যেতে থাকলো বন্যির আরচির থেকে। কেমন যেন গুমট বন্ধ চারিদিকে, যাকে বলে টক্সিক রিলেশনশিপ। দুজনেই দুজনের থেকে দূরে যেতে থাকা। আর শেষটা, না আর ভাবতে পারছে না বন্যি। মাথা ধরে আসে, উঠতে থাকে বন্যির ভেতরটার সাথে বেশ কটা সিগারেট। হঠাৎ রিংটোনের শব্দে হুঁশ ফেরে বন্যির।
নতুন কোম্পানির সিইও। বড্ড রকচটার বদমেজাজি মানুষ, মোটেও পছন্দ নয় বন্যির একে। কথায় আছে মানুষের ব্যবহারে মানুষের পরিচয়, সেখানে এতটা রুট মানুষের সাথে কারি বা সদ্ভাব জন্মাবে? তবুও নিহাত বস বলে ফোনটা রিসিভ করলো বন্যি। হ্যালো মিস মিত্র, ইয়েস স্যার। রেজিগনেশন লেটারটা জমা দিয়ে যাবেন কালকের মধ্যে। কথাটা শোনা মাত্রই ভীষণভাবে ঘাবড়ে যায় বন্যি। কি এমন করলো যে হঠাৎ করে রেজিগনেশন? কিছু বলে ওঠার আগেই ফোনটা কেটে দেয় মিস্টার সেন। পরদিন সকাল সকাল অফিস ছুটে যায় বন্যি। কোনো রকমে ছুটে এসে দাঁড়ায় বসের কেবিনের সামনে। মে আই কামিং স্যার? চোখ ফাইলে রেখেই মিস্টার সেন বলে ওঠেন, কামিং। স্যার, হঠাৎ রেজিগনেশন না, মানে আমার ভুলটা যদি বলেন কোথায়, তাহলে আমি সেটা শুধরে নিতে পারবো। আই শিওর আমি পারবো। আপনার কাছে আমি কোনো ক্লারিফিকেশন চাইছি না মিস মিত্র, আমি জাস্ট আমার ডিসিশন আপনাকে জানিয়েছি। কিন্তু স্যার আপনি পারেন না কারণ ছাড়া আমাকে এভাবে। আমি কি পারি না পারি সেটা বুঝি আপনি ঠিক করে দেবেন? না, একদমই না। কিন্তু আমার ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তার কারণ আমাকে জানতে হবে স্যার। বেশ, তবে শুনুন, দুদিন কোম্পানিতে জয়েন করে আপনি কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে চাইছেন। এটা অ্যাজ এ সিইও আমি স্পেয়ার করব না। প্রথমে নিজের লিমিটেশন বুঝতে শিখুন, তারপর না হয় কোনো কোম্পানি জয়েন করবেন। কিন্তু স্যার, আমি তো জোর করে কিছু চাপিয়ে দিইনি। আমি জাস্ট আমার ওপিনিয়ন শেয়ার করেছিলাম এবং সেটা সবাই সাপোর্ট করেছিল। এখানে আমার দোষটা কোথায় বলতে পারেন? শাট আপ মিস মিত্র, আমাকে আপনি কাজ শেখাতে আসবেন না। আর কিছু না শুনে হঠাৎ করে বিধ্বস্ত কণ্ঠে বন্যি বলে ওঠে, স্যার, আপনি চাইলেই আমাকে চাকরি থেকে সরিয়ে দিতে পারেন। আপনার সেই রাইটটা না থাকলেও ক্ষমতা আছে। কিন্তু একটু ভেবে দেখবেন, সত্যি কি আমার এটাই প্রাপ্য? আমি তো কোম্পানির ভালোর কথা ভেবেই। যাই হোক, কাল বরং আমি রেজিগনেশনটা দিয়ে দেব। আসছি স্যার। একটা এলোমেলো পৃথিবী নিয়ে হেঁটে যাচ্ছে বন্যি। চারিদিকে হুল্লোড়, আনন্দ, ব্যস্ততা বন্যির বুকের ভেতরটাকে আরো দুমড়ে মুচড়ে একাকার করে তুলছে ক্রমে। এভাবে সব কটা ক্ষেত্রে হেরে যাচ্ছে কেন বন্যি? সে কি এতটাই অযোগ্য? তার যোগ্যতা নেই একটা চাকরির, এক টুকরো ভালোবাসার? মাথাটা বড্ড ধরেছে বন্যির। একটা ব্রিজের ধারে এসে দাঁড়ায় বন্যি। একটা সিগারেট আর বুকের ভেতর ডজন খানিক এলোমেলো ঝড়। হঠাৎ করে ব্রিজের খুব ধারে এগিয়ে যায় বন্যি, আরো ধারে, শেষ প্রান্তে। মিস মিত্র, স্যার, আপনি? মৃত্যুটাকে এত সহজ কেন ভাবেন আপনারা? কি ভাবেন মৃত্যু মানে মুক্তি? না মিস মিত্র, বরং মৃত্যু মানে হেরে যাওয়া অথবা অন্য একটা মানুষকে হারিয়ে দেওয়া। যাই হোক, আসলে আপনাকে একটা সরি বলতে এখানে আসা। কেন জানি না, আজকাল আপনাদের মতো সৎ ইন্সপেক্টর মেয়েদের দেখলেই বড্ড রাগ হয়, বড্ড অসহায় লাগে নিজেকে। তাই কোনো কিছু না ভেবেই রাগের বশে আপনাকে রেজিগনেশন দিতে বলেছিলাম। আপনি অযোগ্য বলে না, আপনার বলে আসা শেষ কথাগুলি বেশ খানিকক্ষণ ভাবালো আমাকে। তাই আপনার কাছে সরি, আর আপনার জবটা সুরক্ষিত আছে এটুকুই জানাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি রেজিগনেশন কপি থেকে আপনার ঠিকানা দেখে। মাঝ রাস্তায় এসে দেখি এই কাণ্ড। ভাগ্যিস এসেছিলাম। দয়া করছেন আমাকে মিস্টার সেন? দয়া? তাছাড়া চাকরি ফিরিয়ে দেওয়া, জীবন ফিরিয়ে দেওয়া। মিস মিত্র, আপনার ভাবনার পরিবর্তন করার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই। তবে এটুকু বলতে পারি, আমি দয়া করার মতো এত মহৎ না। আমি যেটুকু করেছি ধরতে পারেন আপনার প্রতি আমার করা অন্যায়ের সামান্য খেসারাত। জানি তাতে অন্যায়টা মুছে যায়নি, তবুই মানসিক শান্তি, বুঝলেন? এই জানুয়ারির তীব্র শীতে পাঁজর জুড়ে জমা বরফের কাপ সিরাপের অনীহা যে মানুষগুলি, তাদের বুকের ভেতরটা বড্ড ভারী, মানসিক শান্তির বড্ড অভাব। তাই একটু সান্ত্বনা সঞ্চয় লোভ হলো, বুঝলেন? এসব শুনতে শুনতে বন্যির ভেতরের চলন্ত দাবানলটা কখন শান্ত নদীতে রূপান্তরিত হয়েছে তা বন্যির নিজেরও অজানা। বন্যি মনে মনে ভাবতে থাকে, এই রকজটা লোকটা এত শান্তভাবে কি করে বলছে এই কঠিন সত্যিগুলো? তাহলে কি এই লোকটাও ভেতর ভেতর আমার মতোই পুড়ছে প্রতি সেকেন্ডে? না, আর ভাবতে পারে না বন্যি।
মাথার ভেতরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। ঠিক সেই সময় মিস্টার সেন বনির ঠিক পাশে এসে দাঁড়িয়ে বলে ওঠেন, মাথা ব্যথার সুখীরা বাম বা ওষুধ কিংবা চা বা কফি খোঁজে, আর অসুখীরা সিগারেট। আপনার বোধহয় সিগারেটটাই লাগবে। এনি বনি সিগারেটটা নেয়, তারপর বেশ খানিকটা ধোঁয়া উড়িয়ে টান দেয় সিগারেটে, আর ভেতর থেকে কিছু নিঃশব্দ মেঘ ফানুস হয়ে উড়ে যায় দূরে দূরে, বহু দূরে। বনি আর ছুতে পারে না ওদের, ছুতে চায়ও না বোধ হয়। মিস্টার সেন বলে ওঠেন, বুঝলেন মিস মিত্র, সিগারেট শরীরের জন্য হানিকারক, তাই এটাকে মনের ব্যথা কমানোর ওষুধ বানিয়ে না ফেলাই ভালো। বন্যি কিছু উত্তর দেয় না, কেবল নিঃশব্দে গঙ্গার বুকে ভাসিয়ে দেয় জ্বলন্ত সিগারেটটা। বোধহয় আরও খানিকটা জল দূষণ হলো। সে হোক, এক মনের মধ্যে দূষণ সারাতে এই অল্প স্বল্প জল দূষণ হওয়া ভালো। কৌতুকের স্বরে বলে চলেন মিস্টার সেন। হঠাৎ করে বন্যি হেসে ওঠে, একটা প্রাণ খোলা নিঃসংকোচ হাসি। সাথে যোগ দেন মিস্টার সেন। রাতের কলকাতায় বেশ কয়েক দশকের জটিলতা পেরিয়ে দুটো মানুষের হাসি কিংবা যন্ত্রণা মিশে যায় একটি মাত্র সরল রেখায়, বেঁচে থাকার সরল রেখায়। এই হলো গিয়ে বন্যির গল্প। শেষটা বেশ মিষ্টি না হলেও তেতো নয়, তাই না? আসলে বেঁচে থাকার গল্পগুলো এমনই হয়, খুব সাধারণ হয়েও বুকের ভেতর শতকের রেশ রাখার ক্ষমতা রাখে। না না, গল্প এখানেই শেষ না, বরং শুরু বলা যেতে পারে। বছর 2 পরের ঘটনা। অফিসে শুধুমাত্র নিজের বুদ্ধিমত্তার জোরে বন্যি বেশ কটা প্রমোশন পেয়ে এখন ডিপার্টমেন্ট ম্যানেজার। মিস্টার সেনের সক্ষতা না থাকলেও আর বিরক্ত লাগে না মানুষটাকে, তবে কাজের বাইরে খুব একটা কথা বলতে ইচ্ছে করে না। আসলে আজকাল কাজ ছাড়া আর কোনো কিছু নেই খুব একটা ভাবে না বন্যি। নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে মেয়েটা। আর্চির ফেলে যাওয়া বন্যি আর এই বন্যির আকাশ পাতাল ফারাক। রিক্তা বন্যির কলিগ, ডাক দেয় বন্যিকে। ওই বন্ধি, হ্যাঁ রে বল। স্যার আজ একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন, তুই কি থাকছিস মিটিংয়ে? মিটিং? কই স্যার, আমাকে তো কিছু বললেন না। তুই মেল চেক করেছিস? মেল চেক? না তো। বন্যি মেল চেক করে। হ্যাঁ, মেল তো এসেছে। আজই মিটিং, বিকেল 5টা। ইস, আমি চেকই করিনি। থ্যাঙ্কস রে রিক্তা। ওয়েলকাম। বিকেল 5টা। মিস্টার সেন লোকটা বড্ড পাংচুয়াল। কোনো কাজে ঘড়ির কাঁটা ওদিক থেকে ওদিক হয় না কখনো। গুড আফটারনুন এভরিওয়ান। আসলে আপনাদের মিটিংয়ে ডাকার একটাই কারণ, আমাদের নর্থ বেঙ্গলে কোম্পানিতে কিছু সমস্যা অ্যারাইজ করেছে। তাই আমি চাইছি অ্যাক্টিভ এবং এবিলিটি আছে এমন কিছু মেম্বারদের নিয়ে কিছুদিনের জন্য নর্থ বেঙ্গলের ব্যাপারটা হ্যান্ডেল করে আসতো। আপনাদের যদি সমস্যা না থাকে আমি আপনাদের সাথে রাখতে চাই। কাল একটা করে কনফার্মেশন লেটার দিয়ে দেবেন যারা যারা ইচ্ছুক আজ আসতে পারে। এক অনাবিল আনন্দ নিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে আসে বন্যি। মনে মনে ভাবে, এ তো দেখি মেঘনা চাইতেই জল। বেশ কটা দিন ধরেই তো মনটা বড্ড পাহাড় পাহাড় করছিল, কিন্তু কাজের চাপের জন্য লিভ নেওয়াই হচ্ছিল না। এতে তো কাজ আর মন দুটোকেই বেশ জমিয়ে সামাল দেওয়া যাবে। পরের দিন কনফার্মেশন লেটারটা গিয়ে দিয়ে দেয় স্যারের কেবিনে। আর তার 7 দিন পর বন্যির স্বপ্নের শহর দার্জিলিং। ছোটবেলায় মা বাবার সাথে দার্জিলিং এসেছিল বন্যি, তবে সে বয়সে শহরটাকে আর আবিষ্কার করা হয়ে ওঠেনি। এবার বন্যি মনে মনে ঠিক করে নিয়েছে শহরটাকে নিজের মতো করে আবিষ্কার করবে। প্রথম দিন অফিসের কাজেই সময় কেটে যায়, ঘোরাঘুরি হয়ে ওঠে না আর। দ্বিতীয় দিন খুব ভোরে একটা হুডি গলিয়ে বন্যি বেরিয়ে পড়ে শহর আবিষ্কারে। এ শহর বড্ড ছোট, শান্ত, কলকাতার মতো যান্ত্রিকতা নেই। হঠাৎ একটা লাল পাহাড়ি ফুলের চোখ যায় বন্যির। মনে আছে ছোটবেলায় মা বলেছিল ওটাকে রডোডেনড্রন। এই পাহাড়ি উচ্চতা, বন্ধুর পরিবেশে বারবার হারিয়ে গিয়েও কি করে ফিরে আসে এ ফুল?
ওর চিরতরে হারিয়ে যেতে ইচ্ছে করে না? হঠাৎ পাশ ফিরতেই চমকে ওঠে বন্ধি। স্যার আপনি এত সকালে? আসলে সকালে আমি বরাবরই উঠি। আপনাকে দেখলাম হঠাৎ রিসোর্ট থেকে বেরোতে, তাই ভাবলাম আপনার মতো আমিও একটু শহর আবিষ্কারে বেরিয়ে পড়ি। তার কই পারলাম স্যার, এই পাহাড় আর রোডোডান্ড্রনে এমনভাবে আটকে গেলাম যে আর শহর দেখাই হলো না। আসলে এই পাহাড়ে অদ্ভুত ভয়ঙ্কর নেশা আছে, যে নেশা কখনো তোমাকে ভরিয়ে দেবে মুঠো মুঠো রোদে, আবার কখনো বিধ্বংসী ধ্বংসে ছারখার করে দেবে একটা আস্ত জীবন, ঠিক যেমন আমার ঝিমলিকে। আটকে যায় মিস্টার সেন, ঠিক যেন ভীষণ কষ্টে সামলে নেয় নিজেকে। স্যার ঝিমলিকে? ও কিছু না। বলি গট গট করে রিসর্টের দিকে এগিয়ে যান মিস্টার সেন। কাজ আর ঘোরাঘুরি করে 7টা দিন কেটে যায় এই পাহাড়ের কোলে। বনহির মনটা এবার কেমন কলকাতা কলকাতা করছে। সেই উত্তর কলকাতা, পুরনো বাড়ি, মায়ের মণিমাখা ময়দান, বিকেলের মুঠো রোদ, আরও কত কি। কলকাতা ফেরার ঠিক আগের দিন হঠাৎ করেই এক নির্জন পাহাড়ি পথে একা হাঁটতে হাঁটতে মিস্টার সেনকে দেখে একটু অবাক হয় বন্যি। এ কি, মিস্টার সেন এভাবে ফাঁকা রাস্তায় এক কোণে দাঁড়িয়ে? এ কি, ওনার চোখে জল? এমন কঠিন মানুষ কাঁদতেও পারে? বন্যি ভীষণ অবাক হয়। কাছে যেতেই শুনতে পায় মিস্টার সেন তখনও আওড়ে চলেছেন। ঝিমলে এই পাহাড় তোমায় কেড়ে নিলেও আমাদের ভালোবাসা কেড়ে নিতে পারেনি, পারবেও না কোনো দিন। আমাদের ভালোবাসাটা সূর্যোদয় আর সূর্যাস্তের মতো চিরসত্য, চিরনতুন। স্যার? বন্যির ডাকে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ে মিস্টার সেন। এ কি মিস মিত্র, আপনি এখন হঠাৎ? না এমনি, তবে ভাগ্যিস এলাম, নয়তো জানতেই পারতাম না এই কঠিন মানুষটার ভেতরেও এত ঝড় থাকতে পারে। কিছুক্ষণ চুপ থাকে দুজনেই, তারপর মিস্টার সেন বলে ওঠেন, ঝিমলি কলেজ থেকেই পরিচয়, একসাথে চাকরি, বিয়ে। মেয়েটা বড় পাহাড় ভালোবাসত, তাই বিয়ের পরপরই পাহাড় নিয়ে এলাম। আর এখানে, ঠিক এখানে। না আর বলতে পারে না মিস্টার সেন, চোখ দিয়ে কয়েক চুকের জলপ্রপাত। বন্যি মিস্টার সেনের হাতটা শক্ত করে ধরে বলে, স্যার আমি বুঝি খুব কাছের মানুষটা হারিয়ে যাওয়া ঠিক কতটা বিধ্বংসী, কিন্তু মানুষও তো ঠিক ওই একগুচ্ছ লাল রেডোডেন্ড্রনগুলোর মতোই বলুন। তাই তো এত বন্ধুরতা, এত আঘাত, এত আপোষের পরও আমরা বারবার ফিরে আসি জীবনের মূল স্রোতে, ঠিক যেমন ওই রোডোডেন্ড্রনগুলো বারবার হেরে গিয়েও ফিরে আসে। আসলে কিছু অভাব আমাদের পূরণ হয় না, জানি কোনোদিন হবে না, কিন্তু তারপরেও সেই ক্ষতের মলম আমাদের নিজেদেরই হতে হবে। কিংবা আমাদের মতো চুরমার হওয়া মানুষগুলো এই যে এভাবে একে অপরের মনের অপারেটর হতেই পারি। কথাগুলো শুনে খানিকক্ষণ চুপ থাকেন মিস্টার সেন, তারপর বলেন, আপনি ঠিকই বলেছেন মিস মিত্র, আমরা বোধহয় খানিকটাই রডোডেন্ড্রনগুলোর মতোই বারবার হেরে গিয়েও নিজেদের রঙেই পুনরায় সাজিয়ে তুলি, নিজেদের আবার ছারখার হব জেনেও সাজিয়ে তুলি নিজেদের। না এবার ফিরতে হবে দুজনকেই। কলকাতা যাওয়ার জন্য রওনা দিতে হবে, ছাড়তে হবে এই পাহাড় শহর, এক গোছা রডোডেন্ড্রন, আর কারো পুরনো ক্ষত, কারো বা এক মুঠো সুখ। দুজনেই রিসর্টের ফেরার পথে পা রাখে। হঠাৎ বন্যি বলে ওঠে, বুকের ভেতর আবার অসুখ জমলে এই অধমের তলব করবেন। সারানোর সাধ্য নেই জানি, তবে দাবানলের সাময়িক তুষার বর্ষণের দায়িত্ব নিতেই পারি। সেই তুষার বর্ষণের দায়িত্বটাই কজন নেয় বলুন? তবে হ্যাঁ, দায়িত্ব নিলে দায়িত্ব দিতেও হবে, না মানে দাবানলের সাময়িক তুষার বর্ষণের। ঘণ্টাবাজেক পর নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ল কলকাতাগামী ট্রেন। দুটো মানুষ দুটো ভিন্ন জানালার ধারে বসে শহরটাকে ছেড়ে যাওয়া উপভোগ করছে। বুকের ভেতর হারিয়ে যাওয়া মানুষগুলোকে উপভোগ করছে, আর উপভোগ করছে নবসৃষ্ট একটা নিটল বন্ধুত্ব।
যেখানে দেখনদারি নেই, সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের ট্যাগলাইন নেই, কিংবা নেই পুরনো মানুষগুলোকে মুছে ফেলার বাসনা। তাহলে আছেটা কি, তাই তো ভাবছেন? তবে শুনুন, এক শর্তহীন ভরসার কাঁধ হয়ে থেকে যাওয়ার অলিখিত প্রতিশ্রুতি আছে। শহরের প্রতিটা গলি যখন প্রতারণার গ্লানি আর অনুপমের আমাকে আমার মতো থাকতে দাও লিরিক্সে ডুববে, তখন ওরা নিঃসংকোচে প্রতিটা মন খারাপে একে অপরের কাছে খোলা হাট হয়ে চোখ বুঝতে পারবে এবং ওই গানের লিরিক্সটা শুনে ওই যে প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে। প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে, আমার রাতে জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায়, আমার একলা লাগে ভারী, আমার রাতে জাগা তারা